বিরক্ত করো। তাহলে কি পেলাম? গ্রামানুমিক ভর, এটাকে আমরা সংক্ষেপে কি বলবো গো? এটাকে আমরা সংক্ষেপে কি বলবো? আর একটা নাম ছিল, এটা নাম কি? এটা যেটা বের করলাম, এখন যেটা বের করলাম এটাকে বলবো এক মোল, তাই না? বা মোল বলতে পারো, বা গ্রাম আণবিক ভর বলতে পারো, গ্রাম আণবিক ভর, বা 1 গ্রাম অণু। ঠিক আছে, এতগুলো নাম আছে, তোমরা ক্লাস 9-এ পড়েছো। ঠিক আছে, মোল বলবো বা 1 মোল বলবো, বা গ্রাম আণবিক ভর বলবো, বা গ্রাম অণু বলবো। একই রকম আমরা পারমাণবিক ভরও বের করে এসেছি। ঠিক আছে, পারমাণবিক ভর যখন বের করবো তখন একটা মাত্র পরমাণুর ক্ষেত্রে বের করবো, এটা আণবিক ভর বের করবো, গ্রাম আণবিক ভর বের করবো। যেমন আরেকটা যদি তোমাকে বলি, আচ্ছা এবার আরেকটা জিনিস বলো তো, যে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? এটা হচ্ছে 1 মোল। যদি আমি বলি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, তাহলে সেটা বলবে যে 100 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তোমার 1 মোল বোঝাচ্ছে, আর এটার আয়তন কত হয়? 22.4। এর মধ্যে এর কতগুলো পরমাণু আছে সেটা তোমরা বলবে 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, এবার যখন মোল শব্দটা বলছি বোঝাচ্ছি, তখন সেক্ষেত্রে এই যে আয়তন পাচ্ছি, এই যে আমি তোমার অনুসংখ্যা পাচ্ছি যেটা, এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য বলো তো? সেটা হচ্ছে এসটিপিতে, একই চাপ উষ্ণতায়। ঠিক আছে, এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। টেম্পারেচার কত হতে হবে? 273 ডিগ্রি, 273 কেলভিন, যেটাকে আমরা বলবো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর প্রেসার কত হবে? 76 সেমি এইচজি, পারদূষণের চাপ, বা 760 mm। ঠিক আছে, যেরকমভাবে তুমি লিখবে। তা এই হচ্ছে গিয়ে তোমাদের রাসায়নিক গণনার একটা বেসিক জিনিস, এটা তোমাকে ক্লাস 9-এর কনসেপ্টটাকে আমরা এখানে ইউজ করব, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে যে রাসায়নিক বিজ্ঞানের প্রথমে সমীকরণ সম্পর্কে একটু বলে দিয়েছে, একটু আগে প্রথমে পড়ে নাও, রিটিংই পড়ে নাও। প্রথমে কি বলেছে, যে সবাই বই খোলো, কি বলেছে দেখো, যে কোনো রাসায়নিক সংকেত বা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে বিভিন্ন পদার্থের ভর, আয়তন, বাষ্প ঘনত্ব ইত্যাদি নির্ণয় করাকে আমরা রাসায়নিক গণনা বলি। যে কোনো একটা রাসায়নিক সংকেত বা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে কী কী বের করতে পারবো? ভর বের করতে পারবো, আয়তন বের করতে পারবো, বাষ্প ঘনত্ব বের করতে পারবো, কিন্তু সমস্ত কিছু বের করার আমরা রাসায়নিক গণনা বলি। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ কী বলেছে দেখো, ইংরেজিটা কী আছে বলো তো? এমন নাম দেওয়া আছে, স্টোচিওমেট্রিক। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, বিক্রিয়ক ও বিক্রিয়জাত পদার্থের পরমাণুর সংখ্যার সমতা বজায় রেখে। বিক্রিয়ক পদার্থ মানে কি? শোনো, কোন একটা রাসায়নিক বিক্রিয়া, ধরো এ আর বি, এই দুটো একই অবস্থায় রিয়াকশন করলো, রিয়াকশন করে সি বলে একটা কম্পাউন্ড উৎপন্ন করলো। যেমন আমরা জানি যে হাইড্রোজেনের সাথে অক্সিজেন রিয়াকশন করে, তাই না? বা কার্বনের সাথে অক্সিজেন রিয়াকশন করে যে উৎপন্ন করলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করলো। তাহলে এই সাইডের যে বাম দিকের যে কম্পাউন্ডগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো? বিক্রিয়ক পদার্থ। আর বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হলো সেটাকে আমরা কি বলবো? বিক্রিয়াজাত। ঠিক আছে, তাহলে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর সংখ্যার সমতা বজায় রেখে, চিহ্ন সমতা বজায় রাখা মানে কি? তোমাকে ব্যালেন্স করতে হবে। এখানে অক্সিজেন কটা আছে? 2টো। তাহলে এখানে অক্সিজেন তোমাকে কী করতে হবে? 2টো করতে হবে। তাহলে সমতা বজায় করতে হবে। সমতা যখন বজায় করে দিলে তখন এটাকে সমানচিহ্ন তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই, বা এখানে তীরচিহ্ন দিয়েও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে বিক্রিয়ক ও বিক্রিয়জাত পদার্থ সমতা বজায় রেখে চিহ্ন ও সংকেতের সাহায্যে, এগুলো হচ্ছে চিহ্ন, এগুলো হচ্ছে সংকেত। ঠিক আছে, কী বলেছে, একটা হচ্ছে চিহ্ন ও সংকেতের সাহায্যে, এগুলো হচ্ছে সংকেত, আর এখানে চিহ্ন ইউজ করছি। তাহলে চিহ্ন ও সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত প্রকাশকে আমরা কী বলবো? রাসায়নিক সমীকরণ বলবো। তাহলে এটা হয়ে গেল একটা রাসায়নিক সমীকরণ। সমতা বজায় রেখেছি, বিক্রিয়ক পদার্থ আছে, বিক্রিয়জাত পদার্থ আছে, চিহ্নের মাধ্যমে দেখিয়েছি যে এটা এই দুটো বিক্রিয়া। হ্যাঁ, কি বিক্রিয়ক হচ্ছে বাম সাইডে যেটা আছে, যেগুলো রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করছে সেগুলো বিক্রিয়ক। আর এগুলো পার্টিসিপেট করার পরে যেই কম্পাউন্ড উৎপন্ন হয় সেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কী হচ্ছে? ফেরত পাওয়া যায় না কোনো জিনিস। যে জিনিসটা কম্পাউন্ড উৎপন্ন হবে সেখান থেকে আবার এটাকে ব্যাক পাবো। ঠিক আছে, আর ভৌত বিক্রিয়া কী বলেছিলাম? আবার সেই জিনিসটা তুমি কী পেয়ে যাবে? ব্যাক পেয়ে যাবে, তাই না?
আমরা কোনো বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করেছিলাম না, একটা ভৌত পরিবর্তন বলেছিলাম, একটা হচ্ছে কি তোমার রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন যেটা তুমি দেখে বুঝতে পারবে, মানে তোমার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে তুমি বুঝতে পারবে, চক্ষু, কোনো নাসিকা, জিহ্বা, ত্বকের মাধ্যমে, গন্ধ, বর্ণ, ঠিক আছে, স্পর্শ। আচ্ছা, আর এই জিনিসগুলো যেগুলো হচ্ছে মলিকুলের ভেতরে হচ্ছে, ইন্টার মলিকুল রিয়াকশন হচ্ছে, ঠিক আছে, এগুলো কিন্তু খালি চোখে এরকম না যে আমি দেখতে পাবো। হ্যাঁ, উৎপন্ন হচ্ছে গ্যাস, কিন্তু ভেতরে কীভাবে হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না, সেটা এখানে আমরা দেখব। সেটাকে আমরা কি করছি, একটা চিহ্ন সংকেতের মাধ্যমে ব্যালেন্সিং করে দেখাচ্ছি। যেটা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা এখানে লিখছি চিহ্ন সংকেত হিসাবে। উদাহরণ কী বলেছে দেখো, হাইড্রোজেন এবং ক্লোরিনের বিক্রিয়ায় হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। সকলে জানি আমরা যে হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস একে অপরের সাথে রিয়াকশন করলো এবং HCl উৎপন্ন করলো। তাহলে ব্যালেন্স যদি করতে হয়, এখানে দুটো হাইড্রোজেন দুটো ক্লোরিন, তাহলে কী করলাম, 2HCl, ঠিক আছে। এখানে বিক্রিয়া হলো হাইড্রোজেন ও ক্লোরিন, আর বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে কি তোমার হাইড্রোজেন ক্লোরাইড। বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ হলো যেটা দেওয়া আছে। রাসায়নিক সমীকরণের তাৎপর্যগুলো বলবো যে কী কী তাৎপর্য আছে। প্রথমে দেখো কি বলেছে যে গুণগত তাৎপর্য, যা রাসায়নিক সমীকরণে গুণগত তত্ত্ব হিসাবে জানা যায় যে এক হচ্ছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সংকেত নাম। কী কী বিক্রিয়ক পদার্থ তোমার পার্টিসিপেট করছে রাসায়নিক বিক্রিয়ায়, তাদের সংকেতের সাহায্যে আমরা নামটা জানতে পারবো, ঠিক আছে। 2 নম্বর, যে বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলিতে উপস্থিত মৌলের নাম ও চিহ্ন। এই যে বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলো যেগুলো আমাদের পার্টিসিপেট করছে, উপস্থিত মৌলের নাম এবং চিহ্ন। হাইড্রোজেনকে আমরা কী দিয়ে ইউজ করছি, H দিয়ে লিখছি, তাই না। ক্লোরিনকে আমরা Cl দিয়ে লিখছি, এখানে HClকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা কী করছি, HCl দিয়ে লিখছি। এগুলো তো চিহ্ন, মৌলের নাম জানতে পারছি, চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করছে। 3 নম্বর কী বলেছে, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আণবিক সংযুক্তি। এটা একটা ভালো জিনিস, যেটা কত অনুপাতে যুক্ত হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে 1 অণুর সাথে এখানে 1 অণু যুক্ত হচ্ছে, তাই না, দিয়ে যুক্ত হয়ে কি উৎপন্ন করছে, এখানে 2 অণু HCl উৎপন্ন করছে, তাহলে কত অণু যুক্ত হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। এটা তো গুণগত হলো। পরিমাণগত তত্ত্ব কী বলেছে, যে পরিমাণগত তত্ত্ব হিসাবে রাসায়নিক সমীকরণ থেকে জানা যায় 1 নম্বর বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের অণু পরমাণুর সংখ্যা। এবার পরমাণুর সংখ্যা জানতে পারছি। এখানে দেখো কটা পরমাণু আছে, 2টো, এখানে 2টো পরমাণু আছে। এগুলো হচ্ছে মৌল, কারণ একটাই পরমাণু দিয়ে তৈরি, আর এটা হচ্ছে যৌগ, তাই না, একটা হাইড্রোজেন আছে এবং ক্লোরিন আছে, তাহলে পরমাণুর সংখ্যা আমরা জানতে পারছি। 2 নম্বর কী বলেছে, যে বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের ওজনের অনুপাত, ঠিক আছে। দেখো এটা যদি আমি বলি, এটাকে যদি আমি আণবিক ভরে চেঞ্জ করি, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয়ে যাবে, 2 গ্রাম হয়ে যাবে না। কোথায় বিকারক আছে আমাদের বিকারক ও উৎপন্ন পদার্থের সময়ের ওজন আমাদের অনুপাত। এই যে এই সাইডে দেখো, এই সাইডে যে সমস্ত জিনিসগুলো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে, বিক্রিয়ক পদার্থ, ওটাকে বিকারক বলছে না, বিক্রিয়ক পদার্থ। তাহলে এখানে কি বলছে, বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের ওজনের অনুপাত তুমি জানতে পারো। ওজন মানে কি, এখানে দেখো হাইড্রোজেন কটা আছে, 2টো আছে, তাহলে হাইড্রোজেন যদি আণবিক ভর আমি বের করি, তাহলে কী করতে পারবো, 1 ইন্টু গ্রামে কনভার্ট করলে কী হয়ে গেল, গ্রাম, তাই না। ক্লোরিনের ক্ষেত্রে কত হবে, ক্লোরিনের ক্ষেত্রে মুখস্থ রাখতে হবে 35.5 ইন্টু 2। HCl এর ক্ষেত্রে বের করো, হাইড্রোজেনের ক্ষেত্রে 1, ক্লোরিনের ক্ষেত্রে কত বলো, 35.5, আর বাইরের দিকে 2 আছে বলে আমরা কী করবো, 2 দিয়ে গুণ করবো। তাহলে সবগুলো এরকমভাবে ওজনের পরিমাণ আমরা বের করতে পারবো। তাহলে তুমি যদি বের করতে চাও, তাহলে এটা হচ্ছে 2 গ্রাম, এটা হচ্ছে 71 গ্রাম, আর এটা কত হয়ে গেল, 71 আর 2 কত, 73। এবার দেখো ব্যালেন্সিং, দেখো 2 গ্রাম আর 71 গ্রাম, 73, এখানে কত হচ্ছে, দেখো ভরের পরিমাণ সেম হচ্ছে, ঠিক আছে। এটা আমরা কিন্তু জানি, এর আগেও করেছি। 3 নম্বর কী বলেছে, বিক্রিয়ক উৎপন্ন পদার্থের গ্যাসই হলে সমচাপ ও উষ্ণতায় এদের আয়তনের অনুপাত। কী বলেছে, বিক্রিয়ক উৎপন্ন পদার্থ গ্যাসই হলে সমচাপ ও উষ্ণতা এদের আয়তনগত অনুপাত আমরা বের করতে পারবো। সমচাপ উষ্ণতা মানে কি, টেম্পারেচার যদি সেম থাকে, তাহলে সেক্ষেত্রে এটা কত আয়তন, এটা কত আয়তন যুক্ত হচ্ছে এবং কত আয়তন উৎপন্ন হচ্ছে, সেটা আমরা কিন্তু বের করতে পারছি। দেখেই বুঝতে পারছি এটা 1 অণু, বা এটা 1 মোল, এটা 1 মোল, ঠিক আছে। দিয়ে এখান থেকে কত মোল উৎপন্ন হচ্ছে, 2 মোল উৎপন্ন হচ্ছে। এবারে 1 মোল যে কোনো জিনিসের আয়তন কত, 22.4 লিটার, ঠিক আছে। 4 নম্বর কী বলেছে, বিক্রিয়ক উৎপন্ন পদার্থের ভরের সমতার সাপেক্ষে ভর সংরক্ষণের সূত্রতা, এই সূত্রতা বলছি, ভর সংরক্ষণ সূত্রের আমরা সত্যতা বের করতে পারছি। দেখো বিক্রিয়ক পদার্থের
বিক্রিয়ক পদার্থের ভর এবং বিক্রিয়াজাত পদার্থের ভরের পরিমাণ সেভ হচ্ছে না? বেশ, কিন্তু যেটা একবারে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট এই জন্য নয় যে কোনো কোনো জায়গায় কিন্তু ভরের সামান্য কী হয়ে যায় বলো তো, সামান্য পরিমাণ ভর কিন্তু চেঞ্জ হয়ে যায়, যেই ভরটা অনেক সময় শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। কোনো একটা রাসায়নিক বিক্রিয়া দেখা গেল যে এখানে ভর কম হচ্ছে, তার মানে ওই পরিমাণ ভরটা শক্তিতে পরিণত হয়ে গেছে, ঠিক আছে? গুণগত তত্ত্ব কি বলেছে? আবার গুণগত দিয়েছে। ওটাই আমিও ভাবছি এতবার কারণ নেব। আচ্ছা, এখানে এক্সাম্পল হিসাবে দিয়েছে, ঠিক আছে, যে একটা রিয়াকশন নিয়ে নিয়েছে, আমি আর এখানে করছি না, এটা পড়ছি না, ঠিক আছে, কারণ উপরের জিনিসগুলো আবার রিপিট করবে, ঠিক আছে? এটা আমি আর পড়ছি না। যে তোমার দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন রিয়াকশন করে যে জল উৎপন্ন হচ্ছে, তুমি দেখো যতগুলো তথ্য করলে সবগুলো কী হবে, সত্য হবে, ঠিক আছে? সবগুলো সত্য হবে, সেগুলো দরকার নেই, তোমরা এটা করে নিই। এবার আমরা শুধুমাত্র ভরের সংরক্ষণ সূত্রটা একটু পড়ব। ভরের সংরক্ষণ সূত্র, ভরের সংরক্ষণ সূত্র কি বলেছে? যে পদার্থের ভর অবিনশ্বর, ঠিক আছে? অবিনশ্বর মানে পরেই তোমাকে দিয়ে দিয়েছে, দেখো একে সৃষ্টি ও ধ্বংস করা যায় না, ওটা হচ্ছে অবিনশ্বর, ঠিক আছে? পদার্থের ভর অবিনশ্বর মানে একে সৃষ্টি অথবা ধ্বংস করা যায় না। কোনো রাসায়নিক পরিবর্তনের আগে ও পরে পদার্থের ভর মোট ভর সর্বদা কি থাকে, সমান থাকে, ঠিক আছে? কেন ঘর সৃষ্টি করা যায় না? খুব ভালো কোশ্চেন দিয়েছে, ভাবতে হবে। পদার্থের ভর অবিনশ্বর মানে ধরে নাও যে কোনো একটা জিনিস, লাস্টে এটা তো বলা যাচ্ছে যে কোনো রাসায়নিক পরিবর্তনের আগে পরে পদার্থের মোট ভর সর্বদা সমান থাকে। ভর সৃষ্টি করবো কী করে, তুমি আমাকে বলো। যেই জিনিসটা আছে প্রকৃতিতে সেটাই তো ভর, ঠিক আছে? তুমি ধরো এই প্লাস্টিকের, ধরে নাও আমি কথা বলছি যে এই প্লাস্টিকের যেটা আমি বানালাম এই জিনিসটা, ঠিক আছে? তাহলে এইরকম তো না যে আমি নিজে থেকে এটাকে তৈরি করেছি। হ্যাঁ, মেটালটা আমি তো, এই জিনিসটা আমি একটা শেপ দিয়েছি কিছু জিনিস নিয়ে, ওই যে কিছু জিনিস নিয়ে যেগুলো নিলাম সেগুলো হচ্ছে এক একটা বস্তুর ভর ছিল, সেটাকে আমি যুক্ত করে এটাকে তৈরি করেছি। তো এরকম তো না যে আমি নিজে সৃষ্টি করেছি, কেউ খেলবার মোটা হয়ে গেল। নিজে থেকে তো আমি সৃষ্টি করতে হলে এখানে কোনো কিছু নেই ফাঁকা জায়গায়, এখানে কোনো কিছু নেই ফাঁকা জায়গায়, জাদু মন্ত্র করলাম ভর সৃষ্টি হয়ে গেল, কোনো একটা পদার্থ তৈরি হয়ে গেল। অবশ্যই প্রত্যেকটা বস্তুর ভর আছে। মোটা হবেন না, হ্যাঁ, আপনি বেশি বেশি ভর বাড়বে না, বেশি জিনিস খেলে আপনার ভর বাড়বে না। না, সেরকমভাবে তুমি সম্পর্ক নিয়ে আসছো কেন? সেরকমভাবে তুমি সম্পর্ক নিয়ে আসছো কেন? বেশি তো জিনিস খেলে হলো তো ভর। আমি ভাই সৃষ্টি করছি ভর। কোন একটা অবজেক্টকে ধরো, ঠিক আছে, তোমার শরীরের ভেতরে পার্টিকুলার একটা ভর, সেটা হচ্ছে ফিক্সড। প্রত্যেকটা বস্তুর ভর হচ্ছে কি তোমার ফিক্সড। না, সেটাকে আমি নতুন করে বাড়াতে কমাতে পারবো গো, সৃষ্টি করতে পারবো নতুন করে? বেশি দিলে মোটা হবেন না, কেউ বলে। সেটা হতে পারি, ঠিক আছে, সেটা হতে পারি। তাও বলছি। ধরে নাও এই দেখো এখানে একটা স্টিলের যেটাতে আমি পড়াচ্ছি, এর একটা নির্দিষ্ট ভর আছে। আপনি মানুষ করেন, স্যার, এগুলা কেন বলছেন? এগুলা আমি জানি হবে না। আমরা যতগুলো জিনিস নিচ্ছি এখানে, প্রকৃতির মধ্যে যতগুলো জিনিস নিচ্ছি সবগুলো হচ্ছে কি এরকম তো না যে দুটো মানুষের রিয়াকশন করছি। আমরা এখানে করছি কি কোনো দুটো মানুষের রিয়াকশন তো করছি না, সবই জড় পদার্থ জিনিস নিয়ে করছি। তো আলুর মধ্যে তো হবে। কি? আলু ধরেন 1 কেজি ছিল, হ্যাঁ ভর হলো। হ্যাঁ, সেই আলু আস্তে আস্তে তুমি বললে পচে গেল। না না, ওটা তো পচে তুমি গেল তো দেখো ভরটা ওখানে তো শেষ হয়ে সেল গেল। ডিভিশন হচ্ছে। আমাদের শরীরে যেটা তোমার হচ্ছে সেটা সেল ডিভিশনের মাধ্যমে কোষ সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এখন তো ওটা ভর আছে। ঠিক আছে? সেল ডিভিশনের মাধ্যমে আমাদের কি হচ্ছে, কোষ ডিভিশন হয়েছে, সেটা তো অন্য কনসেপ্টে চলে আসছে। এমনি আমরা যেগুলো পড়ছি সেগুলোর সাথে কম্পেয়ার করো, ভর। ঠিক আছে? ঠিক আছে, তবু একবার ভেবে দেখবো তোমার জিনিসটা। চলো, ধরা যাক এ এবং বি রাসায়নিক বিক্রিয়ায়, মানে ধরো এখানে এ এবং বি কিন্তু দুটো মানুষ নেই, ঠিক আছে? ধরা যাক এ এবং বি রাসায়নিক বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন করলো। এ এবং বি রাসায়নিক বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন হলো। তাহলে এমন গ্রাম এর সঙ্গে M2 গ্রাম বি এর রাসায়নিক বিক্রিয়ায় M3 গ্রাম সি এবং M4 গ্রাম ডি উৎপন্ন হলো। তাহলে বললো স্যার? হ্যাঁ, কিছু বুঝতে পারলাম না। ঠিক আছে, বলে দিচ্ছি। ছোট আছে। হ্যাঁ। এই শোনো, দুটো কম্পাউন্ড নিলাম, প্রকৃতি থেকে দুটো কম্পাউন্ড নিলাম, এ বি। এ আর বি। এগুলো রাসায়নিক বিক্রিয়া করে কি উৎপন্ন হলো, সি এবং ডি। এটা নিয়েছো তুমি এমন গ্রাম নিয়েছো, এটা কত নিয়েছো, M2 গ্রাম। এটা যেটা উৎপন্ন হলো সেটা হচ্ছে M3 গ্রাম। তাহলে ওরা বলতে চাইছে ভরের যেটা সূত্র,
সেটা হচ্ছে m1 প্লাস m2 সমান হচ্ছে m3 প্লাস m4। ঠিক আছে, এটা হচ্ছে ভরের সূত্র, আর কোনো কিছু না। খুব সহজ জিনিস না, যে বিক্রিয়ার আগে ভর এবং বিক্রিয়ার পরে সবসময় ভর কি থাকবে, সমান। এখানে আরেকটা উদাহরণ দিয়ে দিয়েছে, ঠিক আছে, একই কনসেপ্ট, যে একটি বদ্ধ পরীক্ষা নলে 160 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড নেওয়ার পরে পরীক্ষা নলটিকে উত্তপ্ত করলে দেখা যায় যে 96 গ্রাম ম্যাগনেসিয়াম ও 64 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়েছে। 96 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 64 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়েছে। সুতরাং ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর এবং বিক্রিয়াজাত পদার্থ সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের ভর টোটাল কি হচ্ছে 160 গ্রাম। তো এই ক্ষেত্রে বিক্রিয়ার আগেও পরে মোট ভরে কোনো পার্থক্য ঘটেনি। তোমরা করে দেখবে, ব্যালেন্সিং করে দেখবো আমরা, যে ম্যাগনেসিয়াম অক্সাইডকে পোড়ালাম বায়ুতে, ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইডকে একটা সলিড ছিল, ম্যাগনেসিয়াম অক্সাইডকে পোড়ানো হলো। সেই ম্যাগনেসিয়াম অক্সাইডকে যদি আমরা পোড়াই তাহলে সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম উৎপন্ন হলো এবং অক্সিজেন উৎপন্ন হলো। তাহলে আমরা দেখবো এর ভর এবং এই দুটো পদার্থের ভর কী হবে, সেম হবে, ঠিক আছে, হতে বাধ্য। ওই জিনিসটা এখানে বলেছে। সেটা উচ্চারণ বলবো, কোনটা? স্টয়সিওমেট্রিক স্টয়সিওমেট্রিক, হ্যাঁ, স্টয়সিওমেট্রিক। চলো তাহলে এই যে একটা এখানে কনসেপ্ট দেখো, এক্ষেত্রে আচ্ছা এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে আইনস্টাইনের শক্তির নিত্যতা সূত্র ই সমান হচ্ছে mc² সঙ্গে ভরের নিত্যতা সূত্রের সমন্বয়। আইনস্টাইন যেটা সূত্র দিয়েছিল ই সমান হচ্ছে mc², আইনস্টাইন একটা খুব বিখ্যাত সূত্র দিয়েছিল না? হ্যাঁ, কিন্তু এই সময় MC স্কয়ার ছিল স্যার, হ্যাঁ, ই সমান mc² তো আছে, আপনি M স্কয়ার বললেন। mc², ভুলভাল বলি মাঝে মধ্যে। বলছে এখানে কি বলেছে, ঊনবিংশ শতাব্দী। ঊনবিংশ শতাব্দী মানে কোন সালটার কথা বলা হয়েছে? 1800 সাল থেকে 1900 সাল পর্যন্ত। বেশ, 1800 সাল থেকে 1899 সাল পর্যন্ত, হ্যাঁ, ঠিক আছে। তাহলে ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা, আর আমরা এখন যেটা বাস করছি সেটা হচ্ছে বিংশ শতাব্দী। একবিংশ না বিংশ? বিংশ তো 1900 থেকে, হ্যাঁ, বিংশ তো 1900 থেকে 2000, তাই না? 1999 1999, 2000 থেকে ঠিক। তাহলে ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা ভরের নিত্যতা সূত্র ও শক্তি নিত্যতা সূত্রকে পৃথক বলে মনে করো। দেখো, ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা কী করতো, ভরের নিত্যতা সূত্র এবং শক্তি নিত্যতা সূত্রকে তোমার পৃথক বলে মনে করতো। কিন্তু খুব ভালোভাবে বিচার করলে দেখা যায় রাসায়নিক পরিবর্তনের সময় কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ শক্তি ও ভর পরস্পরের তুল্য। অর্থাৎ এটা মানে কি, যে শক্তি কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে, ভর শক্তিতে রূপান্তরিত হয়ে শক্তি ভরে রূপান্তরিত হতে পারে। বলছে হ্যাঁ কি, আচ্ছা, এই সম্পর্কে বিজ্ঞানী আইনস্টাইন একটি সূত্র আবিষ্কার করেন। সূত্রটি হলো ই সমান হচ্ছে mc², যেখানে ই হচ্ছে শক্তি, এম হচ্ছে ভর এবং সি হচ্ছে আলোর গতিবেগ 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড বা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কোনো পদার্থে দেখো কি বলেছে, হ্যাঁ 10⁻10 আছে, মিটারে করলে কি হয়ে যাবে, 10⁸ হয়ে যাবে, সেমিতে করা আছে। বলছে কোনো পদার্থের 1 গ্রাম ভর শক্তিতে রূপান্তরিত হলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়, দেখো কোনো পদার্থের 1 গ্রাম ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে 1 × আমি যদি ক্যালকুলেশন করি 1 গ্রাম ভর আর এখানে হচ্ছে 3 × কত গো, 10⁻কত 8, 10 নিয়েছে ওরা, তাহলে ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে 9, আর এখানে কত হয়ে গেল 10⁻20। এত কি করব, 20 ঠিক আছে, এত কি হয়ে গেল, পার হয়ে গেল। আর 10⁻, শুনো 9 × 10⁻, তোমরা পড়েছো 10⁻7 আর সমান হচ্ছে 1 জুল, 1 জুল হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, 1 গ্রাম থেকে যে পরিমাণ, 1 গ্রাম ভর থেকে যে পরিমাণ তাপশক্তি পেলাম সেই তাপশক্তির পরিমাণ হচ্ছে 9 × 10⁻30 জুল। বলছে তবে রাসায়নিক পরিবর্তনে এত কম ভর তাপশক্তি রূপান্তরিত হয় যে সাধারণত পরীক্ষায় তা ধরা যায় না। এই যে রাসায়নিক পরিবর্তন, যেগুলো মলিকুল নিচ্ছি সেগুলোর পরিমাণও কম, ঠিক আছে, পরিমাণ কম হওয়ার জন্য যেটা ভরের পরিবর্তন সেটা একবারে নগণ্য হয়,
এতটা কম তোমার তাপশক্তি উৎপন্ন হয় বা এতটা কম নগণ্য তোমার ভরের পরিবর্তন হয় যে সেক্ষেত্রে আমরা ওটাকে ধরতেই পারবো না। কি বলেছে, তবে রাসায়নিক পরিবর্তনে এত কম ভর তাপশক্তি রূপান্তরিত হয় যে সাধারণত পরীক্ষা তা ধরা যায় না। উচ্চ শক্তির প্রক্রিয়ায় ভরের নিত্যতা সূত্র ও শক্তির নিত্যতা সূত্র সংরক্ষিত হয়। কি বলেছে দেখো, তাহলে আগের সূত্রটাকে আমরা একটু আপডেট করলাম, কারণ আগের সূত্রটাতে কি করা হয়েছে, শুধুমাত্র বলেছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে কি থাকে, ভরের পরিমাণটা কি থাকে তোমার একই থাকে, ঠিক আছে। তো ওটাকে আমরা কি করলাম দেখলাম, পরে আবার দেখলাম যে না, কিছু পরিমাণ ভর অনেক সময় শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সেই জন্য আমরা কী করলাম, বললাম যে কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে পদার্থের ভর ও শক্তির মোট পরিমাণ সর্বদা সমান থাকে। রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে পদার্থের ভর ও শক্তির মোট পরিমাণ সর্বদা কী থাকে, সমান থাকে। মহাবিশ্বে ভর ও শক্তির মোট পরিমাণ ধ্রুবক এবং অপরিবর্তন। এই যে মহাবিশ্ব আছে, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভর এবং শক্তি কী আছে, ধ্রুবক আছে, কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। যোগফলটা সেম হবে। কিছু পরিমাণ ভর যদি শক্তিতে রূপান্তরিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো, আগে এবং পরে কী থাকবে, সবসময় তোমার ফিক্স থাকবে। এরপরে আরও কিছু কনসেপ্ট আছে, তারপরে আমরা একবারে অঙ্কে চলে আসবো। তারপর আরও কিছু কনসেপ্ট আছে, তারপরে আমরা আবার অঙ্ক করবো। এরকমভাবে তোমাদের চলবে। কী বলেছে, ওজন ভিত্তিক গণনা কি বলেছে, ওয়েট ভার্সাস ওয়েট ক্যালকুলেশন। বলেছে একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক, রিয়াক্টেন্ট অ্যান্ড বিক্রিয়াজাত পদার্থ যেটা হচ্ছে প্রোডাক্ট, এর মধ্যে পরিমাণগত সম্পর্ককে নির্ভর করে ভিন্ন ধরনের রাসায়নিক গণনার পদ্ধতিকে কি বলেছে গো? ও তোমরা এটা নামটা আগে দেখতে পেয়েছো, পরে না, স্টিওমেট্রি। স্টিওমেট্রি তোমাদের দেওয়া নেই মনে হচ্ছে পুরনো বই। এক্ষেত্রে আমার স্টিওসিওমেট্রি বলছে, এক্ষেত্রে আমরা যে গণনাগুলি করব তা হলো ওজন বা মোল সংক্রান্ত গণনা, ওজন বা মোল আয়তন সংক্রান্ত গণনা। কি বলতে চাইলাম বুঝতে পারলেন? এই শোনো, আমরা যে রিয়াকশন করছি যেটার নাম হচ্ছে স্টিওসিওমেট্রি। এটা মানে কি বলতে চাইছে, এদিকে দেখো, যে আমি বললাম যে এখানে এই শোনো, এখানে একটা কিছু পরিমাণ এ পার্টিসিপেট করেছে রিয়াকশানে, যে কিছু পরিমাণ সি উৎপন্ন করেছে, তাই না? তাহলে আমি যদি তোমাকে বলি যে ধরে নাও এটা 1 গ্রাম থেকে আমরা এতটা পাচ্ছি, তাহলে 10 গ্রাম থেকে কতটা পাবো, এটা তোমাকে রিয়াকশন করতে বলতে পারে, ঠিক আছে। 1 গ্রাম থেকে এটা আমি আণবিক ভরে কনভার্ট করলাম, 1 গ্রাম থেকে এতটা পেলাম, তাহলে 10 গ্রাম থেকে কতটা পাবো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাকে এটা বের করতে হতে পারে। অথবা তোমাকে সেই জন্য বলেছে যে এই যে রাসায়নিক গণনা থেকে আমরা কী কী বের করছি, একটা হচ্ছে ওজন বা মোল সংক্রান্ত গণনা, ঠিক আছে। যদি ওজনের পরিবর্তে ওজন চাই তাহলে আমরা বের করবো, যদি মোলের পরিবর্তে মোল চাই তাহলে আমরা সেটাও বের করতে পারবো, তাই কি না? ওই ওজনের পরিবর্তে ওজন, মোলের পরিবর্তে আমরা বের করবো। আর কি বলেছে, এরকম হতে পারে ওজন বা মোল আয়তন সংক্রান্ত গণনা। দেখো, আয়তনে বের করতে পারবো, ঠিক আছে। ওজনের মাধ্যমে আমরা আয়তনে বের করতে পারবো, ওজনের মাধ্যমে আমরা মোলে বের করতে পারছি, ওজনের মাধ্যমে আমরা ওজনে বের করতে পারছি। তাহলে এত কিছু জিনিস কিন্তু ক্যালকুলেশন করা যাবে এই রাসায়নিক সমীকরণ। আরও কিছু দিয়েছে যে ওজন বা মোল সংক্রান্ত গণনা কি বলেছে, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া থেকে ওজন গণনার সময় কতগুলো নিয়ম মানতে হবে। কি বলেছে, যেমন রাসায়নিক বিক্রিয়াটির সমীকরণ সম্পূর্ণ সঠিকভাবে লিখতে হবে ও রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি সমতাযুক্ত হতে হবে। তাহলে এইবার তোমাকে কি করতে হবে, যখন আমরা ওজন বা আয়তন বা মোলের পরিমাণ বের করব, তখন আমার ফার্স্ট যেটা কন্ডিশন হচ্ছে যে সেটা হচ্ছে কি আমাদেরকে কী করতে হবে, ব্যালেন্স করতে হবে। ওই রাসায়নিক সমীকরণ ঠিকঠাকভাবে লিখতে হবে। 2 নম্বর, লেখার পরে সেটাকে আমরা কী করব, ব্যালেন্স করব, ঠিকঠাকভাবে লিখবো, তারপরে সেটাকে আমরা কী করবো, ব্যালেন্স করবো। এটা আমাকে ম্যান্ডেটরি করতেই হবে। 2 নম্বর বলছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আণবিক গুরুত্বকে তাদের অণু সংখ্যা দিয়ে গুণ করে পদার্থগুলিকে নিচে লিখতে হবে। বিক্রিয়ক ও বিক্রিয়ক পদার্থ যেটা বলছি, ধরে নাও কার্বন ডাইঅক্সাইড আছে বিক্রিয়ক পদার্থ, ঠিক আছে। তাহলে এর আণবিক ভরটাকে আমরা যদি বের করি, তাহলে কার্বন একটা আছে মানে 6, অক্সিজেন কটা আছে মানে 2 আছে। অক্সিজেনের সাথে কত হয় 8 × 6। দেখো, 2টো অক্সিজেন থাকার জন্য আমরা কী করলাম, 2 দিয়ে গুণ করলাম। অক্সিজেনের ক্ষেত্রে কত, 16 হয়, এটা 12 হয়।
তাহলে এরকম ভাবে আমরা বের করে সেটাকে গ্রাম আকারে লিখে নিচে লিখবো। কত হয়ে গেল? 44। বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে হোক অথবা বিক্রিয়জাত পদার্থের ক্ষেত্রে হোক এটা আমাকে করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে ব্যালেন্সিং, নেক্সট হচ্ছে আণবিক গুরুত্ব বা আণবিক ভর যে তুমি বের করছো গ্রামে কনভার্ট করে, সেটা তোমাকে নিচে লিখতে হবে। ঠিক আছে, এটা আণবিক ভর বের করবে। পারমাণবিক ভরটা কোথায়? এটা আণবিক ভর বের করছি, কার্বন ডাইঅক্সাইডের। পারমাণবিক ভর যখন তুমি বের করবে তখন একটা মাত্র পরমাণু হবে, যেমন শুধুমাত্র অক্সিজেন। এখানে দুটো অক্সিজেন মিলে হচ্ছে কি তোমার একটা অক্সিজেনের অণু তৈরি হয়েছে। ঠিক আছে, নেক্সট বলছে এইভাবে লিখিত বিক্রিয়ক ও বিক্রিয়জাত পদার্থের ওজন এর অনুপাত ও প্রদত্ত তথ্য থেকে নির্ণয় ওজন বের করতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করলাম? এইভাবে আমরা বিক্রিয়ক ও বিক্রিয়জাত পদার্থের ওজন এর অনুপাত এবং প্রদত্ত তথ্য থেকে নির্ণয় ওজন বের করতে পারবো। যেটা দিবে আমি সেটা বের করতে পারবো ডাটা অনুযায়ী। 4 নম্বর কি বলেছে যে গণনায় একই প্রকারের একক ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর একটা কী পেলাম? একই প্রকারের একক। যতগুলো কম্পাউন্ড আছে আমাকে যদি আয়তন বের করতে বলে, তাহলে আয়তন বের করার ক্ষেত্রে সবগুলোকে লিটার এককে নিয়ে আসবো। ঠিক আছে, সবগুলোকে আমরা কিসে নিয়ে আসবো? যদি আণবিক ওজন বের করতে হলে সবগুলোকে গ্রামে নিয়ে এলাম, এরকমভাবে বের করবো। ঠিক আছে, একক যাতে বিক্রিয়ক এবং বিক্রিয়জাত পদার্থের একক যাতে তোমার সেম। চলে এসো, প্রথমত আমরা কি করব? উদাহরণের অঙ্কগুলো কয়েকটা করবো। এক্সারসাইজে অনেক অঙ্ক দেওয়া আছে, সবগুলো অঙ্ক আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু তার আগে বেসিক কিছু অঙ্ক এখানে দেওয়া আছে, সেটা করতে হবে। করার পরে এখানে বাষ্প ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা তোমাদের জানতে হবে। এবং তারপরে আবার কিছু অঙ্ক আছে, কারণ ওজন এবং বা মোল সংক্রান্ত যখন আমরা গণনা করব তখন সেক্ষেত্রে অনেক জিনিসই লাগে। তো চলে এসে দেখো কী বলেছে। ফার্স্ট একটা কোশ্চেন আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা ভালোভাবে বোঝো ব্যাপারটা যে কী হচ্ছে। ফার্স্ট কোশ্চেন এমন দিল না, প্রথম কোশ্চেনটা হচ্ছে কঠিন টাইপের, তো প্রথম কোশ্চেনটা আমি স্কিপ করলাম, দ্বিতীয় কোশ্চেনটা করে তারপর প্রথম কোশ্চেনটা করলাম। দ্বিতীয় কোশ্চেনটা কী বলেছে? গতবার যখন পড়েছিলাম তখন আগে কী করেছিলাম জানো? গতবার যখন আমি পড়েছিলাম তখন আগে তোমাদের কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়েছিলাম। কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়ানোর পরে তারপরে এই চ্যাপ্টারটা হাত দিয়েছিলাম, কারণ ওখানে কেমিস্ট্রিতে অনেক রিয়াকশান দেওয়া আছে, যে এই রিয়াকশানটা তোমার জানা থাকলে এখানে তোমার হেল্প হয়ে যাবে। এই রিয়াকশনগুলো অলরেডি তুমি ওই চ্যাপ্টারে করে ফেলবে। স্যার একই ব্যাপার, ডবল ডিভিশন। কি বললাম দেখো, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, একটা জিনিস খেয়াল রাখো, ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু, তাই না? আর H2SO হচ্ছে কি তোমার অ্যাসিড, তাই তো? এদিকে তাকাও, ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু। আবার একটা কথা তুমি যদি মিস করে তাহলে অনেক কিছু মিস করে যাবে। ঠিক আছে, কারণ এখানে আমি 3-4টা চ্যাপ্টারে একসাথে কোর বলছি। আমার পড়া আছে বলে আমার বলতে সুবিধা হবে, কিন্তু তুমি জীবনে পারবে না যদি না বুঝো। রাসায়নিক এই চ্যাপ্টারগুলো এরকম, এখানে কী উৎপন্ন হবে আমি যদি যেটা বলবো সেটাই উৎপন্ন হবে, কারণ আমার জানা আছে। এবার তুমি যদি না শোনো তাহলে সেক্ষেত্রে তোমার অসুবিধা হয়ে যাবে। আমি কী বললাম যে যখনই অ্যাসিডের সাথে কোনো রকম ধাতু রিয়াকশন করবে, তাহলে অ্যাসিডের ক্ষেত্রে কী হয়, এটাকে তুমি যদি ভাঙো তাহলে দেখবে অনেক সময় তোমরা এটা ভেঙে এসছো, 2H+ হবে এবং SO4 2- হবে। ঠিক আছে, SO4 এটা কী করে হচ্ছে আমি সেটা বলে দিচ্ছি। যে প্রথমে আমরা বললাম যে প্রথমটা ক্যাটায়ন হবে, দ্বিতীয়টা অ্যানায়ন হবে। এখানে কী আছে? 2 আছে না? এই 2 থাকার জন্য কী হলো, এখানে 2টা এখানে মাইনাস হিসাবে আসবে। হ্যাঁ, 2টা এখানে মাইনাস হিসাবে। এই 2 থাকার জন্য এখানে সালফেট মূলক একসাথে আছে, সেই জন্য 2টা এখানে মাইনাস হবে। আর এখানে 1 আছে, সেই জন্য কী হলো, হাইড্রোজেনের মাথায় কী আসবে? প্লাস আসবে। ব্যালেন্স করার জন্য আমরা কী করবো? 2H+ করলাম, কারণ এখানে দুটো ক্যাটায়ন হলে এখানে দুটো অ্যানায়ন হবে। কারণ এখানে যেহেতু দুটো অ্যানায়ন উৎপন্ন হয়ে গেছে এই 2 এর জন্য, সেই জন্য এখানে দুটো ক্যাটায়নগুলোকে করতে হবে। এবার আরেকটা জিনিস শোনো, যে যখনই কোনো একটা ধাতুর সাথে যখন অ্যাসিড রিয়াকশন করবে, অ্যাসিড মানে H+ দেবে জড়িত বলে, তাহলে যখনই ধাতুর সাথে অ্যাসিড রিয়াকশন করবে তখন সেক্ষেত্রে একটা জিনিস তো উৎপন্ন হবে, সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। মানে চোখ কান নাক বন্ধ করে তুমি হাইড্রোজেন গ্যাস লিখে ফেলবে। ঠিক আছে, ধাতুর সঙ্গে এখানে যদি জিঙ্ক থাকতো তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো, ম্যাগনেসিয়াম থাকলে তোমার কী হবে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। হ্যাঁ বলো। এই তো অ্যাসিড মানে H2SO4, এখানে হাইড্রোজেন পেলাম কিনা বলো? HCl অ্যাসিড। হ্যাঁ, HNO3 অ্যাসিড, তো হাইড্রোজেন আছে তার মানে অ্যাসিড। এবার তাহলে হাইড্রোজেন গ্যাস পেয়ে গেলাম। এবার এই ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার, ম্যাগনেসিয়ামের সাথে এটা যুক্ত হয়ে যাবে, কারণ এটা হচ্ছে তোমরা যখন পড়েছিলে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু,
তখন দেখবে তোমরা এরকম পড়েছিলে যে তীব্র তড়িৎ ধনাত্মক ধর্মী ধাতু পড়েছিলাম, ধাতুর ক্ষেত্রে বলেছিলাম তীব্র তড়িৎ ধনাত্মক ধর্মী। এই যে তীব্র তড়িৎ ধনাত্মক ধর্মী আছে সেই জন্য এদের কাছে কাছে ফ্রি ইলেকট্রন আছে, আর এই জন্য কী হচ্ছে, এটা পজিটিভ চার্জযুক্ত হয়ে থাকে, সেই জন্য এরা কী করবে, এর সাথে যুক্ত হয়ে কী উৎপন্ন করবে, এখানে কী উৎপন্ন করবে, ম্যাগনেসিয়াম সালফেট উৎপন্ন করবে। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে সালফেট মূলক রিয়াকশন করে ম্যাগনেসিয়াম সালফেট, আর এখান থেকে কী পেয়ে গেলাম, হাইড্রোজেন গ্যাস। এবার তুমি দেখে নাও যে তোমার ব্যালেন্স ঠিক আছে কি। এখানে একটা ম্যাগনেসিয়াম, এখানে একটা ম্যাগনেসিয়াম, এখানে একটা সালফেট, এখানে একটা সালফেট, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের যতগুলো রাসায়নিক বিক্রিয়া, আমি তোমাকে মোটামুটি 30-40টা লিখে দিব, ওই রাসায়নিক বিক্রিয়াগুলো একটু প্র্যাকটিস করে তুমি কম পেয়ে যাবে। তাহলে এখানে কি বললো, কোশ্চিন কি বলেছে, বলেছে 100 গ্রাম হাইড্রোজেন পেতে হলে 100 গ্রাম হাইড্রোজেন পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু H2SO4-কে রিয়াকশন ঘটাতে হবে। তোমাকে পেতে হবে কত গ্রাম, 100 গ্রাম হাইড্রোজেন গ্যাস। তুমি পেয়েছো কত গ্রাম বলো, তুমি পেয়েছো কত গ্রাম গো? যেটা চাইবে সেটা নিচে আমরা আণবিক ভরগুলো লিখব। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কত হয়, 24 হয়, তোমরা জানো। ম্যাগনেসিয়াম 12 নম্বরে আছে, প্রোটন সংখ্যা 12, 12 ডবল কত, 24। তাহলে এবার বোঝো এই 24 গ্রাম থেকে আমরা 2 গ্রাম পাচ্ছি, তাই না? 24 গ্রাম থেকে 2 গ্রাম পাচ্ছি, তোমার কী চেয়েছে যে 100 গ্রাম H2 পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু H2SO4-কে বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে উপরের সমীকরণ থেকে পাই, বিক্রিয়ার সমীকরণ থেকে পাই 24 গ্রাম, 1200 হবে তো, হ্যাঁ 24 গ্রাম থেকে 2 গ্রাম, 24 গ্রাম, থেকে 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় 2 গ্রাম কি, হাইড্রোজেন গ্যাস। আমি ডিটেলসে লিখছি না। তাহলে 1 গ্রাম থেকে কত হবে, 2/24। আর 100 তাহলে 100 গ্রাম পেতে হলে, সরি উল্টো হয়ে গেল, ওটা একদম দেবো, উল্টো হয়ে গেল, যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস, 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস পেতে হলে আমাকে 24 গ্রাম কি লাগবে, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম লাগবে, 24 গ্রাম ম্যাগনেসিয়াম লাগবে। তাহলে 1 গ্রাম পেতে হলে কতটা লাগবে গো, 12 গ্রাম, বা তোমাদের বুঝতে অসুবিধা হলে 24/2 করে দিলাম। তাহলে 100 গ্রাম পেতে হবে, তাহলে 100 গ্রাম হাইড্রোজেন গ্যাস পেতে হলে তোমাকে কি করতে হবে, 24/2 ইন্টু 100, কিন্তু করে দেওয়া আছে তোমাদের, 1200, তার মানে বা এখানে কেটে দিতে পারো, ওটাই। কত হলো 1200। তাহলে এই তো হচ্ছে কোশ্চিন, ঠিক আছে? এরকমভাবে তোমাদের কোশ্চিন দিয়ে দিই, বোঝা গেল ব্যাপারটা। এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ব্যালেন্স করা, আর 2 নম্বর হচ্ছে রাসায়নিক সমীকরণ যেটা আমরা করছি সেখানে ঠিকঠাকভাবে লিখি, ঠিক আছে? চলো কোনটা, এটা আমাকে বলেছে যে তুমি 24 গ্রাম থেকে 2 গ্রাম, বলছে 100 গ্রাম তোমাকে হাইড্রোজেন গ্যাস পেতে হবে। তাহলে 100 গ্রাম হাইড্রোজেন গ্যাস পেতে হলে কত গ্রাম তোমার ম্যাগনেসিয়াম লাগবে। তাহলে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে 24 গ্রাম কি থেকে, ম্যাগনেসিয়াম থেকে, তাই না? তাহলে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে 24/2 গ্রাম কি থেকে বলো, ম্যাগনেসিয়াম থেকে। তাহলে 100 গ্রাম পেতে হলে কী করবো, 100 দিয়ে গুণ করবো, তাহলে কত লাগবে, 1200 গ্রাম লাগবে। এই হচ্ছে কি ব্যাপার। নেক্সট একেরটা কি বলেছে দেখো, এবার একেরটা হচ্ছে, একেরটা একটু কঠিন হয়ে যাবে যদি না জানো। চলো আমি তারপরে বোঝানোর চেষ্টা করছি। একেরটা কি বলেছে, অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে? এবারে অ্যামোনিয়াম সালফেট তোমাকে মুখস্থ রাখতে হবে, নাহলে হবে না। অ্যামোনিয়াম সালফেট দেখো সংকেত কী আছে, NH4 এইসব। তুমি যদি বলো স্যার কেন হলো, এত বড়, হ্যাঁ অ্যামোনিয়াম সালফেটের সংকেত এটাই হয়। অ্যামোনিয়াম সালফেটের সাথে কি বলেছে, বলছে অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা, তো কস্টিক সোডার সংকেত তুমি যদি না জানো তাহলে হবে না। কস্টিক সোডা হচ্ছে NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে? অ্যামোনিয়াম হাইড্রাক্সাইডকে বলেছে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.80 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে হলে কত গ্রাম অ্যামোনিয়া সালফেটের প্রয়োজন হবে। তাহলে অ্যামোনিয়াম সালফেটের সাথে কস্টিক সোডা রিয়াকশন করে কী উৎপন্ন হচ্ছে সেটা তো আগে লেখো, ঠিক আছে? এবার লেখার টেকনিকটা দেখো কী বলেছে, কীভাবে ভাঙবো। এদিকে দেখো, এখানে 2 আছে না, 2 থাকার জন্য কী হয়ে গেল, SO2 মাইনাস, আর এখানে কি আছে গো, সেখানে একটাই আছে, তাহলে কী হয়ে গেল, NH4 প্লাস হয়ে যাবে। ঠিক আছে, চলো এটাকে ভাঙো, Na প্লাস ব্যালেন্স করে নাও, ঠিক আছে? ব্যালেন্স করে নিলাম।
এখানে দুটো ক্যাটায়ন হলে দুটো অ্যানায়ন হলে দুটো ক্যাটায়ন তোমাকে করতে হবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, বোঝো যে কোনো একটা জায়গায় যদি অ্যামোনিয়া মূলক থাকে, NH4 মূলক থাকে, ঠিক আছে, NH4 মূলক আছে না, যেমন আমি তোমাকে এরপরে যখন রিয়াকশন করবো তখন বলবো যে কার্বনেট মূলক, CO3 মূলক। এখানে আমি বললাম যে অ্যামোনিয়া মূলক, NH4 মূলক। তাহলে এই মূলক থেকে সবসময় কি উৎপন্ন হবে? একটা গ্যাস উৎপন্ন হয়, সেটা হচ্ছে NH3। আর এই কি বলো, কি একটু কঠিন হলো, খুব মজা। আর প্রথমে দিয়ে দিয়েছে একটু কঠিন কঠিন রিয়াকশন, যেটা আগের বই ছিল না, ঠিক আছে, আগের বই ছিল না। এগুলো হয়তো তোমার এক্সারসাইজে দেওয়া আছে, এখানে দিয়ে দিয়েছি। চলো, তাহলে আমি কি বললাম, এদিকে তাকাও। আচ্ছা, এদিকে তাকাও, এদিকে তাকাও। আমি কি বললাম যে অ্যামোনিয়ার যদি মূলক থাকে তাহলে সেক্ষেত্রে কি গ্যাস উৎপন্ন হবে গো? অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। এবার দেখো, এখানে NH4 ছিল, NH4 মূলক থেকে আমি অ্যামোনিয়া গ্যাস পেয়ে গেলাম। এখানে কিন্তু একটা হাইড্রোজেনের অভাব আছে, ঠিক আছে, একটা হাইড্রোজেন কিন্তু তুমি এখানে বেশি, এখানে কম নেওয়া হয়েছে। আচ্ছা, এবার এখানে আমি কি বললাম, প্লাসের সাথে মাইনাস যায় সাধারণত। এবার এখানে সালফেট মূলক আছে না, SO4, তাহলে SO4 এর সাথে এটা রিঅ্যাকশন করবে। আরে প্লাসের সাথে মাইনাস যাবে, এটা মূলক হয়েছে সেই জন্য রিঅ্যাকশন করছে না, মূলক থেকে আমরা কি পেয়ে গেলাম? অ্যামোনিয়া গ্যাস পেয়ে গেলাম। এবার SO4 2 তোমাকে তো দুটো মূলক মনে রাখতে বললাম, একটা হচ্ছে কার্বনেট মূলক, একটা হচ্ছে অ্যামোনিয়ার মূলক, একটা হচ্ছে সালফেট মূলক, ঠিক আছে। হ্যাঁ, এই কিছু কিছু জায়গায় কিন্তু এই হচ্ছে গিয়ে ব্যাপার, কেমিস্ট্রির ভিতরে যেতে হবে, অনেক কিছু আছে, রেজোনেন্স ফেজোনেন্স অনেক কিছু দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, সাধারণত তোমরা এখন মনে রাখো তোমাদের সিলেবাস অনুযায়ী কার্বনেট একটা মূলক, আর একটা হচ্ছে গিয়ে তোমার অ্যামোনিয়ার একটা মূলক। সালফেট মূলক রিঅ্যাকশন করে নেবে, কারণ সোডিয়াম আছে। এই দেখো কি হলো, তাহলে অ্যামোনিয়ার মূলক থেকে অ্যামোনিয়া উৎপন্ন হলো। এবার ভালো করে বুঝো, সোডিয়ামের সাথে যখন এটা রিঅ্যাকশন করবে তাহলে সোডিয়ামের ক্যাটায়নের চার্জ কত আছে গো? প্লাস আছে। আর এখানে কি হচ্ছে? 2 আছে। তাহলে হিসাব মতো এখানে এর সাথে রিঅ্যাকশন করতে গেলে আগে প্রথমে তোমার ক্যাটায়ন সেম করতে হবে। তাহলে এখানে কটা সোডিয়াম নিব? দুটো নিব। দুটো নেওয়ার জন্য আমরা কি করলাম? দুটো নেওয়ার পদ্ধতি হচ্ছে এখানে এরকম ভাবে লিখে নাও, Na2। Na2 কি হয়ে গেল? SO2। এখানে কি আছে? OH মাইনাস আছে, আর এখানে একটা অতিরিক্ত H ছিল, এটা উৎপন্ন করলো। বোঝা গেল? মোটামুটি বুঝে গেছে। এবার তুমি দেখে নাও যে তোমার ব্যালেন্স ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখানে দেখো, এখানে দেখো সোডিয়াম মেলাও তো। এখানে এখানে কি হচ্ছে? নাইট্রোজেন কটা আছে দেখুন, এখানে দুটো, আর এখানে একটা, তিনটে না? এখানে নাইট্রোজেন কটা আছে গো? এখানে নাইট্রোজেন একটা আছে শুধুমাত্র, আর ওখানে সোডিয়াম সোডিয়াম। আচ্ছা, এবার দেখো সোডিয়াম কটা আছে? এটা সোডিয়াম এখানে কটা আছে? একটা আছে না? এখানে সোডিয়াম কটা? দুটো। তাহলে এখানে ফার্স্ট দুটো দাও, সোডিয়াম মিলে গেল, বেশ। এবার নাইট্রোজেন মেলাও। নাইট্রোজেন কটা আছে এখানে? তিনটা, দুটো। আর ওই যে দুটো আর এইদিকে নাইট্রোজেন, চারটা, ওটা তো সোডিয়াম। আরে এটা তো সোডিয়াম গো, এনে আছে না, এনে তো সোডিয়াম। দুটো তাহলে নাইট্রোজেন দুটো আছে, তাহলে দুটো করার জন্য এখানে কি করলাম? দুই লিখলাম। এবার হাইড্রোজেন মেলাও। সালফেট গুলো কিন্তু একটাই আছে, দেখো না সালফেট, এখানে একটা সালফেট। আচ্ছা, বেশ, হাইড্রোজেন মেলাও। 4 2 কত? 4। 8 আর 2 কত? 8 আর 2 10। ও 10। তাহলে হাইড্রোজেন দেখে নাও এবার। দুটা, 3 দিয়ে 6, 6টা, 2 8টা। 8টা। অক্সিজেন মিলান অক্সিজেন দেখে নাও। 4টা, 4টা, 6টা, 4টা মিলে গেছে। এবার আমরা যা দিয়েছি সব করতে পারবো, 6টা কই? ঠিক আছে? কি বোঝা যাচ্ছে তো? বেশ। প্রথম রিঅ্যাকশনটা একটু কঠিন ছিল, ঠিক আছে, পরে রিঅ্যাকশনগুলো সহজ আছে, অত ভয় পাওয়ার কিছু নেই। আর আমি থাকতে তোমাদের ভয় কিসের? আচ্ছা, এবার কি চেয়েছে দেখো, কোশ্চিনের পঁচাটা কি চেয়েছে দেখো, কোশ্চিনের পঁচাটা কি চেয়েছে গো? বলেছে অ্যামোনিয়ার সালফেটকে কস্টিক সোডা মনে থাকবে, সোডিয়াম হাইড্রক্সাইড। অ্যামোনিয়ার সালফেট মানে NH4 কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.80 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগবে? কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগবে? কোনটা অ্যামোনিয়া, কোনটা অ্যামোনিয়াম সালফেট? কি বলেছে লাস্টে? দেখো কি বলেছে লাস্ট লাইনে, বলেছে
যে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। তাহলে অ্যামোনিয়াম সালফেট মানে একটাই তো আছে এটা, তাই না? তাহলে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, বলো নাইট্রোজেন কত হবে? নাইট্রোজেনের ভর কত হবে? ও 2 না 7 14 না? হ্যাঁ আমি বলছি এখানে 7 এরকম 14 লেখা আছে নি? হ্যাঁ স্যার। তাহলে 14। হাইড্রোজেন 1 into 1 1 into 1 মানে কত হয়ে গেল? 8 ডাইরেক্ট কেন 1 into 4 আর বাইরে কি আছে বলো? 2 দিয়ে গুণ করলাম হ্যাঁ ইনটু 2 বলতে বলছেন প্লাস সালফেট কত আছে দেখো, সালফার কত হবে? 16 16 16 হলে কত হয়? 32 32 হয়। তাহলে 32 তার সাথে কি হয়ে যাবে? অক্সিজেন। অক্সিজেন কত? 16 16 into 4 16 ইনটু কত? 4। তাহলে এটা হয়ে গেল তো বলো না 14 আর 4 18 18 দিয়ে কত? 36 32 64 গ্রামে কনভার্ট করে দিলাম। 6 2 8 8 4 12 কত? 2। হ্যাঁ 132 132। এবার 132 গ্রাম থেকে কত গ্রাম অ্যামোনিয়া গ্যাস পাচ্ছি সেটা দেখে নাও। 2 ইনটু নাইট্রোজেন কত বলো? 14 আর 1 ইনটু কত? 3। 17 দিয়ে কত? 34। এবার দেখো তাহলে 132 গ্রাম থেকে আমার চেয়েছে কি কত গ্রাম তৈরি করতে হবে গো? বলেছি অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.80 অ্যামোনিয়া গ্যাস তৈরি করব, 6.80 গ্রাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 34 গ্রাম থেকে, এই শোনো, 34 গ্রাম অ্যামোনিয়া যদি উৎপন্ন করতে হয় তাহলে কত গ্রাম লাগবে অ্যামোনিয়াম সালফেট? সেটা হচ্ছে 132 গ্রাম। যতটা কঠিন ভাবছো ততটা কিন্তু না, কারণ এটা হচ্ছে সব জিনিস হচ্ছে বোঝার হেল্পে। তাহলে 1 গ্রাম থেকে অ্যামোনিয়া উৎপন্ন করতে হলে 132 হয় কত লাগবে? 34। কতটা বের করতে হবে? 6.80। 34 ইন্টু 6.80। দশমিককে তুললাম, 100 হলো। এই 0 0 কাটলো, 34 দিয়ে কত? 68। 200 কত হয়ে গেল? 64। 264 বাই 10 26.4। বোঝা গেল? তাহলে দুটো কোশ্চেন করে মোটামুটি তোমাদের অবস্থা টাইট। ভালো অবস্থা আছে এবার প্রথম রিয়াকশন তোমাকে রাপে ভেঙে দেখতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমি দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়ার একটা মূলক আছে, তাহলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে 100%। হলো অ্যামোনিয়ার মূলক থেকে কিন্তু যখন আমরা অ্যামোনিয়া তৈরি করছি তখন একটা হাইড্রোজেন অবশিষ্ট থাকছে। এই হাইড্রোজেন আর এখানকার NOH এটাকে ভাঙলে মনে মনে ভাঙলাম, Na প্লাস OH মাইনাস উৎপন্ন হচ্ছে, OH মাইনাসের সাথে Na প্লাস H প্লাসটা যুক্ত হয়ে উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে। আর এখানে সালফেটগুলো সোডিয়ামের সাথে রিঅ্যাকশন করবে। সালফেটগুলো যখন ভাঙবে তখন কি হচ্ছে? SO4 2 মাইনাস হচ্ছে, আর এখানে কত হচ্ছে? Na প্লাস হচ্ছে, যার জন্য এখানে আমাকে দুটো সোডিয়াম দিতে হবে, তাহলে Na2SO4। তাহলে এটা হচ্ছে বারবার প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস করতে করতে তোমার দেখবে অটোমেটিক চলে আসবে, প্র্যাকটিস করতে করতে তোমাদের চলে আসবে। চলো এখানে আপাতত আমাদের যেইটুকু রিয়াকশন আছে সেইটুকু রিয়াকশন তুমি যদি মনে রেখে দিতে পারো তাহলে তোমার 40% কভার হয়ে গেল। তোমাদের বই যেটুকু আছে সেটুকু তুমি যদি রিয়াকশন মনে রেখে দাও তাহলে এর মধ্যে থেকে হুবহু পাউন্ড পেয়ে যাবে, তোমাদের অত বেশি কঠিন দেবে না। চলো পরের একটা রিয়াকশন দেখি। হ্যাঁ একটা রিয়াকশন আর দেখি, ব্রেক। ঠিক আছে, অবশ্যই তোমাদের পড়াচ্ছি তো আমার জীবনের লক্ষ্য হচ্ছে তোমাদের সব ব্রেক দাও। স্যার আপনি বললেন 15 মিনিট পরে ব্রেক দেবে। হ্যাঁ অবশ্যই দেবো, তো অবশ্যই দেবে। 15 মিনিট পর একটা আরেকটা তাহলে আর H2SO4 সালফুরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড NOH। ঠিক আছে, যেটা দেখিয়ে দিয়েছি আমি দেখছি এদিকে দেখাও, যদি ভাঙি তাহলে কি হবে? SO4 2 মাইনাস। এদিকে দেখাও, যদি ভাঙি তাহলে কি হবে? এখানে 2 এর জন্য কি হলো? SO4 2 মাইনাস, এদিকে ওই 2 এর জন্য SO4 2 মাইনাস। সালফেট গুলো একটা আছে সেখানে কি হলো? H প্লাস। ব্যালেন্স করব, ব্যালেন্স করার জন্য কি হয়ে গেল? 2H প্লাস। এটা যদি ভাঙি তাহলে কি হয়ে যাবে? Na প্লাস এবং OH মাইনাস। তাহলে এবার আমাকে বলো, এখানে প্লাস চার্জ একটা আছে, এখানে দুটো আছে না? এটার সাথে এটা আসবে এবং এটার সাথে এটা আসবে, H2O তাহলে কি হয়ে গেল? SO4 Na2SO4 প্লাস OH মাইনাস আর H প্লাস রিঅ্যাকশন করে কি উৎপন্ন করলো? জল। এবার তুমি দেখে নাও সব কিছু সেম আছে কেন। এখানে সোডিয়াম দুটো আছে, এখানে সোডিয়াম একটা আছে, তাহলে ব্যালেন্স করবো। তাহলে কি করলাম? 2 করলাম। এখানে হাইড্রোজেন মিলে নাও, হাইড্রোজেন দুটো আর হাইড্রোজেন দুটো, চারটা হচ্ছে না? হাইড্রোজেন দুটো আর এখানে হাইড্রোজেন দুটো, চারটা হচ্ছে, তাহলে হাইড্রোজেনকে মেলানোর জন্য এখানে কি করলাম? এই করলাম।
অক্সিজেন এখানে অক্সিজেন 4টা আর এখানে দুটো 6টা, তাহলে অক্সিজেন 4টা আর এখানে দুটো 6টা হয়ে গেল। সালফার একটা আছে, সালফার একটা, সব মিলে গেছে। ঠিক আছে, তো কোশ্চেনে কি বলেছে এটা আমি মুছে দিলাম। কোশ্চেন চেয়েছি কি তোমরা বাড়িতে গিয়ে কিন্তু রাপে যেরকমভাবে ভেঙে ভেঙে করছি সেরকমভাবে ভেঙে ভেঙে করার চেষ্টা করো আপাতত। ঠিক আছে, এখানে বসে বসে একটু সুখ দিচ্ছ শরীরে, সেটা অন্য ব্যাপার। ঠিক আছে, তা আমি তো বলবো যে টুকো। ঠিক আছে, আর এখানে বদমাশি করতে আসছো নাকি তোমরা? কিসের জন্য এসছো এখানে? চলো কি বলেছে দেখো। এখানে চেয়েছে কি বলেছে, সালফারিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়া করলে, ও এখানে তো রিঅ্যাকশন দিয়েই দিয়েছে। ওটা তো আমি বললাম যে এখান দিয়ে দিয়েছি। আচ্ছা, কি বলেছে 4.90 গ্রাম সালফারিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম পটাশিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড, কি বলেছে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে? বলছে 4.90 গ্রাম সালফারিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে। একটা জিনিস দেখো, বিক্রিয়া থেকে কি পেলাম যে কত গ্রাম হাইড্রোজেন। আচ্ছা, এই রিঅ্যাকশনটা বের করে আণবিক ভরগুলো বের করো তো। হাইড্রোজেনের জন্য কত আসবে? 1 × 2। সালফারের জন্য 16 দিয়ে কত? 32। অক্সিজেনের জন্য কত? 16 নাকি? 16 × 4। তাহলে গ্রামে কনভার্ট করলাম, কত হয়ে যাবে বলো তো? একবারে করি, 16 4 64, 64 আর 32 কত? 96, 96 দিয়ে কত? 98 গ্রাম। তাহলে 98 গ্রাম কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করছে? সোডিয়াম হচ্ছে কি কত বলো? 23 প্লাস অক্সিজেন হচ্ছে 16 আর হাইড্রোজেন হচ্ছে কি কত? 1। আর এখানে সামনের দিকে কি আছে? 2 গুণ আছে। তাহলে 23 আর 16 হচ্ছে 39, 40 মানে 80। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হতে গেলে, এদিকে তাকাও, একটা রাসায়নিক বিক্রিয়া যদি সম্পূর্ণ হতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই 98 গ্রাম সালফারিক অ্যাসিডকে কত গ্রামের সাথে রিঅ্যাকশন করাতে হবে? 80 গ্রাম। তাহলে 98 গ্রামকে যদি তোমার কত 98 গ্রাম H2SO করতে রিঅ্যাকশন করাতে হবে 80 গ্রামের সাথে, তাহলে 1 গ্রামকে রিঅ্যাকশন করাতে হবে 80 বাই, তাহলে 4.9 গ্রাম যদি তুমি রিঅ্যাকশন করো তাহলে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? সেটা হচ্ছে 80/98 × 4.9। 10 মিনিট করে দাও তাহলে 49 দিয়ে কত আসবে? কত হচ্ছে? 40। তাহলে 4.9 গ্রাম নিলে তোমাকে 4 গ্রাম কি নিতে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, নাহলে রাসায়নিক বিক্রিয়া হবে না। তাহলে এই হচ্ছে কি তোমাদের ব্যাপার। ঠিক আছে, তোমাদের বেশি সময় নষ্ট করবে। 4 নম্বর ভালো করে বুঝবে কি বলেছে। এই কোশ্চেনটা অনেকবার এসে পরীক্ষাতে। এই কোশ্চেনটা বলেছে পটাশিয়াম ক্লোরাইড সংকেতন করতে হবে। তোমরা ক্লাস 8 এই সংকেতন করতে পেরেছো, KClO3 অক্সিজেন উৎপন্ন করার জন্য এই কম্পাউন্ডটা ব্যবহার করো। বলছে পটাশিয়াম ক্লোরাইডকে তুমি যদি হিট এনার্জি দাও, তাপ শক্তি দাও, তাহলে এটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে? এখানে শোনো, একটা KCl উৎপন্ন করবে, পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। দুটো সংকেতের মধ্যে পার্থক্য আছে। দেখো, এটা পটাশিয়াম ক্লোরাইড বলছে, এটা পটাশিয়াম ক্লোরাইড বলছে। ঠিক আছে, আর কি উৎপন্ন করবে? অক্সিজেন। এবার যদি ব্যালেন্স করি তাহলে ব্যালেন্স করলে এখানে কি করবে? এখানে 3টে আছে না? তাকাও ওইদিকে, এখানে 3টে অক্সিজেন। আমি কি বললাম? পটাশিয়াম ক্লোরাইডকে তুমি যদি হিট এনার্জি দাও, তাপ শক্তি দাও, তাহলে এটা ভেঙে যাবে। ভেঙে কি উৎপন্ন করবে? পটাশিয়াম ক্লোরাইড। এবং কি উৎপন্ন করবে? অক্সিজেন গ্যাস। এটা হচ্ছে ক্লোরাইড, এটা হচ্ছে ক্লোরাইড। এখানে 3টে অক্সিজেন, 2টো অক্সিজেন। আমি কি করবো? 3 দিয়ে 6 হয়, তাহলে এখানে যদি 2 দিয়ে দিই তাহলে এখানে কত হয়ে যাবে? আমাদের দিতে হবে 3। অক্সিজেন সমান হয়ে গেল। তাহলে অক্সিজেন সমান করলে এখানে কি করবো? এখানে দেখো পটাশিয়াম 2টো, ক্লোরিন 2টো, পটাশিয়াম 2টো, ব্যালেন্স হয়ে গেল। তাহলে আমার চেয়েছে কি যে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করলে কতটা ওজন হ্রাস পাবে? কি বলবো? আচ্ছা, কতটা ওজন হ্রাস পাবে? কতটা ওজন হ্রাস পেয়ে যাওয়া মানে এক মিনিট বুঝতে হবে। এই শোনো, কোশ্চেনটা ঘুরিয়ে বলেছে এখানে ডিরেক্ট জিজ্ঞেস করবে যে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে তুমি কত গ্রাম অক্সিজেন পাবে, সেটা তোমাকে জিজ্ঞেস করেনি। 24.5
গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে এদিকে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে তুমি কতটা অক্সিজেন গ্যাস পাবে সেটা কিন্তু জিজ্ঞেস করে না। তোমাকে বলেছে কতটা ওজন হ্রাস পাবে, এর কতটা ওজন হ্রাস পাবে। তাহলে এর ওজন তখনই হ্রাস পাচ্ছে যেহেতু এখান থেকে কি উৎপন্ন হচ্ছে, তোমার অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে অক্সিজেন গ্যাসটা উৎপন্ন হওয়া মানে কি হচ্ছে, এর ওজন হ্রাস পাওয়া। ঠিক আছে, অন্য একটা কম যৌগ উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা দেখছি এর আণবিক ভর যদি করো তাহলে পটাশিয়ামের কত হয় 39, জানো তো? পটাশিয়ামকে আমরা এরকম ভাবে লিখেছি, 19টা প্রোটন আছে, হ্যাঁ 19 দিয়ে 38 আর একে কত 39। ক্লোরিনের 35.5, অক্সিজেনের ক্ষেত্রে হয় 8 ও 16, তাহলে 16 ইন্টু কত হয়ে গেল, প্লাস হবে 16 ইন্টু সামনের দিকে কি আছে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 39 দিয়ে 78, 71, 348, 38 দিয়ে কত 96। গ্রামে কনভার্ট যদি করি তাহলে গ্রাম, 245 2.5 ইয়েস ইউ আর রাইট। গ্রাম। যে এত গ্রাম থেকে আমরা কত গ্রাম অক্সিজেন পেয়ে যাচ্ছি, বা এত, আমাকে এখানে ক্যালকুলেশন করে দেখা যাবে বা- এর নিচে হ্যাঁ এখানে এর নিচে নিচে করুন, তাহলে 3 ইন্টু কত 216 ইন্টু, তাহলে আমরা অন্যভাবে বলবো যে এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে 96 গ্রাম ওজন হ্রাস পায়। ওজন হ্রাস পাওয়া মানে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়ে যাচ্ছে, তাই কিনা বলো? পটাশিয়াম ক্লোরাইড যদি থাকতো তাহলে ওজন তো হ্রাস পেতো না। হিট এনার্জি দিলে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো এবং অক্সিজেন গ্যাস, তাহলে এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে সেক্ষেত্রে 96 গ্রাম ওজন হ্রাস পায়। তাহলে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে 96 গ্রাম ওজন হ্রাস পায়। তাহলে 1 গ্রামের জন্য কত? আর 24 বলেছে কি 24.5 গ্রাম। নতুন নতুন কোশ্চেন দিয়েছিল। হ্যাঁ আগামী গান করতে হবে, এখন গান করে নেবো, গান করা ছেড়ে দিলাম, অনলাইনের জন্য গান করা ছেড়ে দিলাম। পরে না স্যার এর আগেও তো অনলাইন ছিল না ঠিক বলেছো। তাহলে 9.6 গ্রাম, তাহলে সেক্ষেত্রে 24.5 গ্রাম হলে কি হবে, 9.6 গ্রাম ওজন তোমার হ্রাস পাবে। বেশ, আর একটা কোশ্চেন আজকের খুব বিখ্যাত কোশ্চেন। এই কোশ্চেনটা করার পরে এবার তোমরা সবাই একটু খাতা বের করো না, ঠিক আছে? সবাই একটু খাতা বের করো। তোমাদের এবার কিছু কাজ দিই। এখান থেকে আমাকে ক্লাস 10-এর একটা বই বের করো, ম্যাথ, কি বই? তোমার নোট বইটা বের করো, ক্লাস 10 বের করেছো? নোট বই আছে? অ্যাডমিটটা কি করছে দাও একটা বই দিয়ে লেখো। আজকে দেখলাম ওটাই বলতে ভুলে লেখো, কোশ্চেন লেখো। আর রাস্তায় দেখলাম কোশ্চেন হচ্ছে গিয়ে ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া আছে, তোমরা কি করবে, ব্যালেন্স করে নিয়ে আসবে। অ্যামোনিয়াম ক্লোরাইড, স্যার অনুশীলন আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, না আমি শুধুমাত্র বলেছি আমি কিছু রিঅ্যাকশন লিখবো, তোমরা ব্যালেন্স করে নিয়ে আসবে, এটা হচ্ছে তোমাদের কাজ। ফার্স্ট কি নোট স্যার রেডি ক্যালসিয়াম ক্লোরাইড CaCl উৎপন্ন হচ্ছে, এটা করতে হবে এখন কি নোট NH3, জানি না NH3 আর একটা হচ্ছে H2। বললাম তো 16 এই রিঅ্যাকশন আমি করিয়ে দিয়েছি অলরেডি মনে হয়। এটা হ্যাঁ তো কি হলো তো এটা ব্যালেন্স করে নিয়ে আসবে। ব্যালেন্স করে নিয়ে আসবো হুম। তো কেমন ব্যালেন্স করে ক্যালসিয়াম কার্বনেট, সে তো রিঅ্যাকশন দিয়ে দিয়েছে HCl সব দিয়ে দিয়েছি আমি, পড়াই তো আছে সব দিয়ে দিয়েছি আবার। ক্যালসিয়াম ক্লোরাইড, হ্যাঁ, ভাঙিয়েছে তো রিঅ্যাকশন করে দেখিয়েছে রে কার্বন ডাইঅক্সাইড প্লাস H2, না ওরা ওরা ঠিক আছে? তারপরে নাও ApH2 ফেরাস সালফেট, ফেরাস সালফেটের সাথে ফেরাস সালফেটকে শুধুমাত্র উৎপত্ত করা হলো, তাহলে ফেরাস সালফেট থেকে উৎপন্ন হলো Ap2O3 প্লাস সালফার ডাইঅক্সাইড। ক্যালসিয়াম কার্বনেট CaCO3 উত্তপ্ত করলাম, ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে
এটা তো হয়ে গেল না? জানিস কি তোরা এটা হয়ে গেছে। সপ্তাহে 4 দিন ক্লাস হয়েছিল একসঙ্গে রবিবার করে মাসে 4 দিন মাসে 4টা রবিবার হবে কালকে মেয়েদের বসে আমি দুপুরবেলা যাচ্ছিলাম না আমি ছিল বলছিলাম আমাদের ভালো করে একটা অ্যালুমিনিয়াম Fe2O3 আমরা বলছিলাম আমরা কিছু বলিনি সব নিজেই করছিলাম Ferric? Al2O3 Fe2O3 হ্যাঁ, জিঙ্ক সালফাইড, অক্সিজেন, জিঙ্ক অক্সাইড আর এসব আমি পরে রিয়াকশনগুলো তোমাদের বলে দেবো একটা একটা করে। H2SO4 এর সাথে NaOH এর বিক্রিয়া কি করবে এটা তোমরা করবে নিজে। এটা রিঅ্যাকশনটা কি হবে এটা তোমরা করবে, রিব্যালেন্স করবে, ঠিক আছে? যতগুলো কোশ্চেন দিয়েছি সবগুলো মাধ্যমিকের কোশ্চেন, ঠিক আছে? সবগুলো মাধ্যমিকে এসছে 2017, 18, 19, 20। সমতা বিধান বলে দেয় না তুমি কে না, সমতা বিধান করতে যায় না, তোমাকে এখান থেকে বের করতে হবে, ঠিক আছে? এখান থেকে বের করতে হবে। তাহলে এখানে তোমাদের আরো কিছু কোশ্চেন দেওয়া আছে, দেখো 9 পর্যন্ত তোমাদের কিছু কোশ্চেন করে দেওয়া আছে, ঠিক আছে? আমি 9 এর পরে এই যে বাষ্প ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্ব আছে এটা একটু করে দেবো, দিয়ে তোমাদের ছেড়ে দেবো। 9 এর পরে বাষ্প ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্ব আছে না, ওটা করে দিয়ে আমি ছেড়ে দেবো। একটু রিয়াকশনগুলো এগুলো কোশ্চেনগুলো বুঝে করার চেষ্টা করবো, ঠিক আছে? কি বলতে চাইছি আমি বাষ্প ঘনত্ব আর আপেক্ষিক ঘনত্বটা আজকে পড়ে দিব, এর পরের দিন আমরা এক্সারসাইজে চলে আসবো, ঠিক আছে? বাষ্প ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্ব না 50 হয়েছে স্যার হ্যাঁ, স্কুল যাবে নাকি? হ্যাঁ 1 মিনিট লাগবে বাষ্প ঘনত্ব। না স্যার ঠিক আছে।